কোর্টের ভেতরের পরিবেশটা নীরব। একপাশের কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরাফ, আর তার পেছনে সাধারণ মানুষের বসার সিটগুলোতে বসে পিএ আর অনু তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফকে এভাবে কাঠগড়ায় দেখে অনুর ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছুই তো করার নেই। কিছুক্ষণ বাদে বিচারপতি এসে তার আসনে বসলেন। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিচারপতি আরাফকে সব সত্যিটা বলতে বলে। আরাফও যা যা করেছে সবটা সবার সামনে বলে। আরাফের বলা শেষে তার পক্ষের উকিল বলে, মাই লর্ড, আমি মানছি মিস্টার আরাফ মোহাম্মদ যা করেছে তা ভুল করেছেন। আইনের চোখে এটা অন্যায়, কিন্তু তিনি এমনটা শুধুমাত্র নিজেকে আর একজন নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্যই করেছেন। এছাড়া আর কোনো উদ্দেশ্য তার নেই। আশা করছি আপনি বিষয়টা বিবেচনা করে দেখবেন। ওনার কথায় বিচারপতি বলেন, আসল অপরাধী কে, কারা ওনাদের মারতে চেয়েছিল তা কি জানেন? না মাই লর্ড, তবে আমার পক্ষের বাদী আশা করি সবটা জানে। ওনার মুখে না হয় শুনি কে সেই ব্যক্তি। কথাটা বলে তিনি আরাফের সামনে গিয়ে দাঁড়ান। তারপর গম্ভীর কণ্ঠে তাকে জিজ্ঞেস করেন, মিস্টার আরাফ, কে আপনাকে আর পারভেজ আহমেদকে আটকে রেখেছিল? তার নামটা বলুন। উকিলের প্রশ্নে আরাফ একবার তার প্রিয়ের দিকে তাকায়। পারভেজ সাহেবও আরাফের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে সেই মানুষটার নাম শোনার অপেক্ষা করছে, কিন্তু আরাফের গলা আটকে আসছে। সে যে সবার সামনে তার বাবার নামটা নিতে পারছে না। অদ্ভুত কিছু তার কণ্ঠকে অবরুদ্ধ করে রেখেছে। এই মানুষটাকে সে সবার সামনে অপরাধী বানাতে চাইছে না। আরাফকে চুপ থাকতে দেখে উকিল সাহেব আবারও জিজ্ঞেস করে, কি হলো মিস্টার আরাফ, আপনি কিছু বলছেন না কেন? আরাফ এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। আরাফের এই নীরবতা দেখে পিয়ে বুঝতে পেরেছে যে আরাফ সবার সামনে তার বাবার নাম নিতে চাইছে না। এত অপরাধের পরও সে চায় না কেউ তার বাবার দিকে আঙ্গুল তুলুক। আরাফের মতে সেদিনের আগুনে পুড়ে তার বাবা যথেষ্ট শাস্তি পেয়েছে, আর তাকে কোনো শাস্তি পেতে দেখতে পারবে না সে। আরাফের নীরব চাহনি তার বাবার প্রতি তার প্রগাঢ় ভালোবাসার প্রমাণ দিচ্ছে। আরাফ কিছু বলছে না দেখে এবার বিচারপতি বলে, দেখুন মিস্টার আরাফ, আপনি সবটা সত্যি না বললে শাস্তি কিন্তু আপনাকে একাই পেতে হবে। তাই প্লিজ আপনি সবটা বলুন। আরাফ কিছু বলতে যাবে তার আগেই কেউ পিছন থেকে বলে ওঠে, আমি সবটা বলছি সম্মানীয় বিচারপতি। পেছন থেকে কারো গলার আওয়াজে পেছন ফিরে তাকায় সবাই। দরজার সামনে মানুষটিকে দেখে থমকে যায় আরাফ। অনু আর পারভেজ সাহেবের দৃষ্টি। একটা হুইল চেয়ারে বসে আছেন আনোয়ার মোহাম্মদ। পেছন থেকে একজন লোক সেটাকে ঠেলে ভেতরে নিয়ে আসছেন। আনোয়ার সাহেবের পুরো শরীর নীল রঙের বড় একটা কাপড় দিয়ে ঢাকা, যার ফলে তার শরীরের বিন্দু মাত্র অংশ দেখা যাচ্ছে না, শুধু মুখটা বাদে। মুখের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। আনোয়ারকে এভাবে দেখে অবাকে চরম সীমায় পৌঁছে গেছে আরাফ, অনু আর পারভেজ সাহেব। যে লোকটা কালকেও আইসিইউতে ছিল, সেই লোকটা আজকে এখানে কি করে এলো সেটাই বুঝতে পারছে না তারা। পুরো পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠেছে। আরাফ এক দৃষ্টিতে হুইল চেয়ারে বসা তার বাবাকে দেখে যাচ্ছে। আনোয়ার সাহেবকে হুইল চেয়ার সহ অন্য পাশের কাঠগড়ায় দাঁড় করানো হলো। ওনাকে দেখে বিচারপতি বলল, কে আপনি আর কি বলতে চান? আনোয়ার সাহেব ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি আনোয়ার মোহাম্মদ, আরাফের বাবা। আর আপনারা জানতে চেয়েছিলেন না কে সব করেছে, কি আরাফ আর পারভেজকে আটকে রেখে তাদেরকে মারতে চেয়েছে। আমি বলছি সবটা, এসব কিছু আমি করেছি। আমি ওদেরকে আটকে রেখেছিলাম আর আমি ওদের মারতে চেয়েছি। এইটুকু বলে থেমে যান তিনি। পুরো রুম জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ। চারদিকে মানুষের শোরগোল শুরু হয়ে গেল। বিচারপতি সবাইকে চুপ করানোর জন্য অর্ডার অর্ডার বললেন। তারপর আবার আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি কি কারণে এসব করেছেন? আনোয়ার সাহেব এবার প্রথম থেকে সবটা বলতে শুরু করেন। সেই তার প্রথম অবৈধ ব্যবসা, পারভেজ সাহেবের বাধা দেওয়ায় তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়া, তারপর তিল তিল করে অবৈধ সম্পর্কের পাহাড় গড়া, আর এত বছর পর আবার তার পারভেজ সাহেবের সাথে দেখা হওয়ার পর পারভেজ সাহেব জেনে যায় যে বাংলাদেশের অন্য সব কালোবাজারি ব্যবসায়ীদের মধ্যে আনোয়ার অন্যতম। সেদিন পারভেজ আনোয়ারকে বলেছিল যে সে আর প্রথমবারের মতো ভুল করবে না। এসব অন্যায় কাজ বন্ধ না করলে এবার সে পুলিশকে বলে দিবে, কারণ সে চায় না আনোয়ারের এই অন্যায় কাজে যুব সমাজ ধ্বংস হোক। তাই তিনি রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু টিকতে পারেননি। মিথ্যে অপবাদে তিনি
তাকে আরাফের লোকেদের দিয়ে ধরে আনে। তারপর আনোয়ার সাহেব বলেন, এই 1 বছর পারভেজ সাহেব আরাফের কাছে ছিল। উনি ভেবেছিল আরাফ বোধহয় তার ফাইল আর পেনড্রাইভ না পেলে পারভেজ সাহেবকে মেরে ফেলবে, কিন্তু তা হয়নি। বরং আরাফ যখন জানতে পারলো পারভেজ তার পিএ, তখন সে তাকে ছেড়ে দেয়। তাতে করে আনোয়ারের পুরো প্ল্যানটা ভেস্তে যায়। তাই সে আবারও লোক পাঠিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে আসে। কিন্তু এবার তাকে কিছু করার আগেই আরাফ সবটা জেনে যায় যে আনোয়ার আরাফকে মিথ্যে বলেছে, আর ফাইল আর পেনড্রাইভ পারভেজ সাহেব না, তিনি নিজেই সরিয়েছেন। তাই আরাফ তাকে এই নিয়ে প্রশ্ন তুলতে তিনি তার সব কিছু স্বীকার করে, আর আরাফকে তার অবৈধ কাজের কথাও বলে। যেহেতু আরাফ সব জেনে গিয়েছে, তাই তিনি পারভেজ সাহেবের সাথে আরাফকেও মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আরাফ পারভেজ সাহেবকে বাঁচানোর জন্য পুরো বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয়। আরাফ যা করেছে সবটা কাউকে বাঁচানোর জন্য করেছে। এখানে ওর কোনো দোষ নেই। অন্যায় করেছি আমি, শাস্তি দিতে হলে আমাকে দিন। আমি আমার বন্ধুকে কষ্ট দিয়েছি, আমি আমার ছেলেকে মারতে চেয়েছি, এত অবৈধ ব্যবসা করেছি। আমি সব থেকে বড় অপরাধী। আমাকে আমার অপরাধের শাস্তি দিন জজ সাহেব, আমাকে শাস্তি দিন। কথাটা বলেই ভেঙে পড়েন আনোয়ার সাহেব। বাবার এই অবস্থা দেখে আরাফের চোখেও পানি চলে আসে। আরাফ তার বাবার দিকে সিক্ত নয়নে তাকিয়ে আছে, আর তার বাবা মাথা নিচু করে একেবারে কেঁদেই চলেছেন। আনোয়ার সাহেব তার ভুল বুঝতে পেরেছে, সেটাই আরাফের জন্য অনেক। তবে আরাফ অপেক্ষা করছে কোর্টের রায় শোনার জন্য। সব শোনার পর বিচারপতি বলতে আরম্ভ করে, সমস্ত কিছু শোনার পর কোর্ট বিচার বিবেচনা করে এটা বুঝতে পেরেছে যে মিস্টার আরাফ শুধুমাত্র নিজেকে আর একজন নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য সবটা করেছেন, আর তিনি তার ভুলও স্বীকার করে নিয়েছেন। এই অন্যায়ের পিছনে মূলত হাত রয়েছে মিস্টার আনোয়ার মোহাম্মদের, যিনি কোর্টে দাঁড়িয়ে নিজের মুখে সবটা স্বীকার করেছেন। তাই সমস্ত কিছু বিবেচনা করে কোর্ট মিস্টার আরাফ মোহাম্মদকে বেকসুর খালাস দিচ্ছেন, আর মিস্টার আনোয়ার মোহাম্মদকে 6 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে ওনার যত অবৈধ সম্পদ আছে সব কিছু সরকারের হাতে হস্তান্তর করা হবে। যেহেতু উনি শারীরিকভাবে খুব অসুস্থ, তাই ওনাকে আপাতত জামিনে রাখা হচ্ছে। উনি সুস্থ হওয়ার পর ওনার শাস্তির ব্যবস্থা করা হবে। আর এত দ্বারা আজকের বিচার পর্ব শেষ করা হলো। কথাটা বলে বিচারপতি একটা কাগজের ওপর সাইন করে সেখান থেকে বেরিয়ে যান। উনি বেরিয়ে যেতেই ধীরে ধীরে কাঠগড়া থেকে আরাফ আর তার বাবাকে নামানো হয়। আনোয়ার মোহাম্মদ ছলছল চোখে তার ছেলের দিকে তাকিয়ে আছে। আরাফও স্থির দৃষ্টিতে তার বাবাকে দেখছে। চোখের পানিতে আরাফের চোখগুলো চিকচিক করছে। আনোয়ার সাহেব হাতের ইশারায় আরাফকে তার কাছে ডাকে। আরাফ ধীর পায়ে তার বাবার কাছে গিয়ে হাঁটু ভেঙে তার সামনে বসে। আনোয়ার আরাফের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি জানি বাবা, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আমি সত্যি আজ অনুতপ্ত। জানিস বাবা, আজ নিজেকে অনেক বড় মনে হচ্ছে যে আমার তোর মতো একটা ছেলে আছে। আমি তোমার সাথে এত অন্যায় করার পরেও তুমি আমার চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নিয়েছো। আজ এতবার বলার পরেও তোমার মুখ থেকে আমার নাম বের হয়নি, এত ভালোবাসা আমায়। অথচ দেখো, আমি এই মূর্খ বাবা তার এই সন্তানটাকেই মারতে চেয়েছিলাম। কতটা পাষাণ আর নির্দয় আমি, ভাবতেও কষ্ট হচ্ছে। বাবারে, পারলে তুই তোর এই অপরাধী বাপটাকে মাফ করে দিস। কথাটা শেষ করে আরাফের কপালে তিনি আলতো করে চুমু দেন। তাতেই আরাফের গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে। আনোয়ার সাহেব এবার পারভেজদের দিকে তাকিয়ে বলে, বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য একটা বছর তুই তোর পরিবার থেকে দূরে ছিলি, অনেক কষ্ট দিয়েছি আমি তোকে আর তোর পরিবারকে। জানি কখনো ক্ষমা করবি না, তবুও ক্ষমা চাইবো। যদি পারিস তাহলে কোনোদিন ক্ষমা করিস তোর এই অধম বন্ধুটাকে। আনোয়ারের কথায় পারভেজ সাহেব তার কাছে এসে তার হাতের ওপর আলতো করে হাত রেখে বলে, ভুল করে ভুল স্বীকার করে নিলে সেই ভুলকারীকে তো আল্লাহ ক্ষমা করে দেয়। সেখানে আমি আল্লাহর বান্দা হয়ে কি করে তোকে ক্ষমা না করে থাকবো বল? তুই তোর ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমা চেয়েছিস, সেটাই অনেক। আমি তাতেই তোকে ক্ষমা করে দিয়েছি। পারভেজ সাহেবের কথা শেষ হতেই আনোয়ার একবার করুণ চোখে তাদের দিকে তাকায়। তারপর তার পেছনে থাকা লোকটাকে বলে, চলো, আমাকে আবার হসপিটালে নিয়ে চলো। ছেলেটাও তার কথা মতো আজ কাজ করল। রাত 12টা। রাতের বিদঘুটে অন্ধকারটা তার মায়াজলের আধারে পুরো পরিবেশটা গ্রাস করে নিয়েছে। এই অন্ধকারের দরুন সেই মাতাল করা কৃষ্ণচূড়া গাছটা আজ আর
আরাফের দৃষ্টিগোচর হচ্ছে না। একরাশ হতাশা নিয়ে সে সামনে থাকা ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে আছে, যার পিটপিটে আলো দিয়ে জ্বলজ্বল করছে আশেপাশের কিছুটা জায়গা। আরাফের দৃষ্টি আজ ভীষণ অগোছালো। বারান্দার দেয়ালটাতে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাম্পপোস্টের সেই আবছা আলোর দিকে। মাঝে মাঝে এই আবছা আলোটা তার কাছে আরও বেশি ঘোলাটে হয়ে উঠেছে, হয়তোবা তার চোখের নোনা জলের জন্য এমনটা হচ্ছে। ছোট থেকে কত কিছু হারিয়ে এসেছে সে, প্রথমে পিয়ে, তারপর তার মা, এখন আবার তার বাবা। কাকে আঁকড়ে ধরে বাঁচবে সে? কেউ কি আছে যে মানুষটা তার ভালোবাসা দিয়ে তার সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে পারবে? কেউ কি আছে যে তার হাতটা ধরে বলবে, আমি আছি তো তোমার পাশে, আর সারা জীবন থাকব? আজ এই প্রকৃতিটাকে আরাফের কাছে ভীষণ বিষণ্ণ মনে হচ্ছে এই বিষণ্ণ প্রকৃতিটাও তার কষ্টে কষ্ট পাচ্ছে। আরাফের মনে এখন প্রবল ইচ্ছে জাগছে এই অন্ধকারে নিজেকে বিলীন করে দিতে নিজের সমস্ত কষ্টগুলোকে এই আধারের মাঝে। আজ 1 সপ্তাহ পর আরাফ আবার ভার্সিটিতে এসেছে। ইতোমধ্যে তাদের ঘটনাগুলো চারদিকে পুরোপুরি ছড়িয়ে পড়েছে, ইনফ্যাক্ট মিডিয়াতে পর্যন্ত। কিন্তু আরাফের তাতে তেমন কিছু যায় আসে না। সে মেনে নিয়েছে তার ভাগ্যকে, যা হওয়ার তা তো হবেই। অযথা এত ভেবেলে কী লাভ? কয়দিন ধরে অনুর মন মেজাজ ভালো নেই। ভার্সিটিতে আসে ঠিকই, কিন্তু কারো সাথে তেমন কোনো কথা বলে না। তিহা, রুমি আর রিহান অনেকবার তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু অনু তো ওদের কিছুই বলেনি, উল্টো ধমক দিয়েছে। তাই অনুর ধমকের ভয়ে এখন আর তারা কিছুই জিজ্ঞেস করে না। অনুর মন খারাপটা আরাফও খেয়াল করেছে। সেদিন কোর্ট থেকে ফেরার পর থেকেই অনু এমন চুপচাপ হয়ে আছে। আরাফের সাথেও এখনও অবধি কোনো কথা বলেনি। হয়তোবা তার মনে ভীষণ অভিমান জমেছে। অভিমান অভিমান হবে না বল? ওই আরাফ স্যার আমার বাবাকে 1 বছর তার কাছে আটকে রেখেছিল, তাহলে তোরাই বল অভিমান না করে কি থাকা যায়? এইটুকু বলে আবার অনু মুখ ফুলিয়ে বসে। চোখে মুখে তার বিরক্ত ভাবটা স্পষ্ট। আজ প্রায় 1 সপ্তাহ পর অনু তার মন খারাপের কারণটা বলেছে। অনুর কথা শুনে তিহা আর রুমি একজন অন্যজনের মুখের দিকে তাকায়। তারপর দুজনেই অনুর হাতের ওপর আলতো করে হাত রাখে। তারপর তিহা বলে, কিন্তু দোস্ত, স্যার তো আর জানতো না যে আঙ্কেল নিরপরাধ। স্যারের বাবা স্যারকে যা বলেছে স্যারও তো তাই করেছে। এখানে স্যারের কি দোষ বল? তিহার কথায় ভ্রু কুঁচকে তার দিকে তাকায় অনু। তারপর দাঁতে দাঁত চেপে বলে, কেন, তার কি নিজের জ্ঞান বুদ্ধি নেই? নিজেকে কি একটু খোঁজ খবর লাগিয়ে দেখতে পারলো না যে তার বাবার কথা কতটা সত্য? মানছি প্রত্যেক ছেলে মেয়েই তার বাবাকে অন্ধের মতো বিলিভ করে, কিন্তু আমার বাবা যখন বারবার বলছিল যে উনি কিছু জানেন না, তখন কি স্যারের একবার উচিত ছিল না যে ব্যাপারটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করা? তা না করে উনি 1টা বছর আমার বাবাকে আটকে রেখেছে। ওনার এই ভুলের জন্যই তো আমার মাও কতটা অসুস্থ হয়ে পড়েছিল। আর তোরা বলছিস কিনা ওই লোকটার কোনো দোষ নেই? তোর কথায়ও যুক্তি আছে, তবে স্যারও তো ওনার কৃতকর্মের জন্য কম গিল্টি ফিল করছেন না। ওনার কথাটাও একবার ভাব, কতটা ধকল গিয়েছে ওনার উপর দিয়ে এই কয়দিনে। এত কিছুর পরও কতটা স্ট্রং রেখেছে নিজেকে। দেখলে কেউ বলবে এই কয়েকদিন যে ওনার উপর দিয়ে এত ঝড় গিয়েছে, কিন্তু ওনার মনে এই মুহূর্তে কি চলছে তা একমাত্র আল্লাহই জানেন। আমরা বাইরে থেকে দেখলে কেউ কিছু বুঝতে পারবো না। ওনার এখন মেন্টালি অনেক সাপোর্ট প্রয়োজন। এমনিতেই ওনার মনে এত কষ্ট, তার উপর তুই যদি ওনাকে এমন ইগনোর করিস তাহলে তো ওনার আরও খারাপ লাগবে, তাই না? তিহার কথায় অনুভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে বলে, তোর তো দেখছি আরাফ স্যারকে নিয়ে খুব চিন্তা। শোন, তোর এত চিন্তা আরাফ স্যারকে নিয়ে ভাবতে হবে না। তুই এটা ভাব যে রিহানকে তুই তোর মনের কথা কি করে বলবি? অনুর কথায় তিহা বিরক্ত ভরা নিঃশ্বাস ফেলে বলে, উফ, ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথাই বলিস কেন বলতো? আর কি কথা বলার কোনো টপিক পাস না? কেন রে, তুই কি এখনো প্ল্যান করতে পারিস নাই কিভাবে রিহানকে প্রপোজ করবি? তাড়াতাড়ি কইরা ফেল না রে দোস্ত, তারপরে রিহান আর তোর দুজনের থেকে ট্রিট নিমু। আহা কি আনন্দ! কথাটা বলে রুমি দাঁত কেলিয়ে হাসে। রুমির দাঁত কেলানো দেখে তিহা তো পারে না ওর মাথার চুল ছিঁড়তে। তিহার রাগে দাঁতে দাঁত চেপে বলে, কেন আমার কেন বলতে হবে? ওই রিহানের বাচ্চা রিহান কি বুঝে না আমি যে ওকে ভালোবাসি? অনুনা বলেছে, সব কিছুই তো জানে, তারপর এমন একটা ভাব নেয় যেন সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা, কিছু জানেই না। শালা হারামি সব জেনে শুনে ইচ্ছে করে আমায় কষ্ট দেয়।
কথাগুলো বলে রাগে ফুসফুস করতে থাকে তিহা। তিহার চোখ মুখ দেখে অনু আর রুমি ফিক করে হেসে দেয়। ওদের হাসিতে যেন তিহার রাগ আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। তিহা লাফ দিয়ে চেয়ারে থেকে উঠে দাঁড়িয়ে বলে, খুব মজা হচ্ছে তাই না? খুব মজা হচ্ছে। করেন মজা। আমারও সময় আসবে, হাড়ে হাড়ে শোধ তুলব তখন। কথাটা বলেই বড় বড় পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায় সে। সিঁড়ি ভেঙে 3 তলার ওপর উঠেছে, উদ্দেশ্য লাইব্রেরির দিকে। মনে মনে অনু আর রুমির গোষ্ঠী উদ্ধার করছে। কতটা খারাপ এই পেতনিগুলো। আমি রাগ করলাম, কই এসে আমার রাগ ভাঙাবে। তা না করে নিজেরা আরামায়েসে বসে আড্ডা দিচ্ছে। দিক, তাতে আমার কি? আমিও কথা বলবো না। কথাগুলো ভেবেই 3 তলার একটা খালি রুমের পাশ দিয়ে যেতেই কেউ একজন তিহার মুখ চেপে তাকে রুমের ভেতরে নিয়ে আসে। হুট করে এমন কিছু হবে তা তিহা ভাবেনি, তাই বেচারি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কেউ একজন তাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। তিহার চোখ এখনও বন্ধ, নিঃশ্বাস তার আটকে আসছে। ভয়ের চোটে চোখ খুলে সামনে থাকা মানুষটিকে দেখার সাহস পাচ্ছে না সে। শুধু মনে মনে ভাবছে, কে এমন করলো? কে এভাবে তার মুখ চেপে দাঁড়িয়ে আছে? কি চাই সে? সামনে থাকা মানুষটি তিহার দিকে কিছুটা ঝুঁকে আসে, যাতে করে তার গরম নিঃশ্বাস তিহার চোখে মুখে আঁচড়ে পড়ছে। তিহার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। ছোট্ট একটা ঢোক গিলে শুকনো গলাটা ভিজিয়ে নেয় সে। এবার সামনে থাকা মানুষটি তিহার কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলে, কিরে, এত ভয় পাচ্ছিস কেন? চোখ খোল। কারো পরিচিত কণ্ঠে বুকটা কেঁপে ওঠে তিহার। সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে রিহান। ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ঝুলিয়ে এক দৃষ্টিতে সে তিহার দিকে তাকিয়ে আছে। রিহানকে তার এত কাছে দেখে তিহা বড় বড় চোখ করে তার দিকে তাকায়। তিহার তাকানোর স্টাইল দেখে রিহান ভ্রুকুচকে বলে, এইভাবে কি দেখছিস? এত বড় বড় চোখ করে তাকালে চোখগুলো তো বেরিয়ে আসবে। তখন সবাই কি বলবে বলতো? বলবে রিহানের বউ অন্ধ। সেটা কি ঠিক হবে বল? রিহানের কথা যেন তিহার মাথার ওপর দিয়ে গেল। এই ছেলে কি বলে না বলে তা তিহা কোনো কালেই বুঝে উঠতে পারে না। তিহা কিছু একটা বলার জন্য চেষ্টা করে, কিন্তু রিহান মুখ চেপে ধরে রাখায় তিহা বলতে না পেরে শুধু করে। রিহান বুঝতে পারে তিহা কিছু বলতে চাইছে, তাই সে তিহার মুখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। রিহান মুখ থেকে হাত সরিয়ে নিতেই কয়েকটা বড় বড় শ্বাস নেয় তিহা। তারপর রিহানের দিকে তাকিয়ে সে রাগী কণ্ঠে বলে, এসবের মানে কি রিহান? কিসের মানে? এই যে আমাকে এভাবে আটকালি কেন? রিহান হালকা হেসে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই। তিহা ভ্রুকুচকে বলে, তোর ইচ্ছে হয়েছে মানে? তোর যখন যা ইচ্ছে হবে তুই তখন তাই করবি নাকি? এত সাহস তোকে কে দিয়েছে শুনি? রিহান দাঁত কেলিয়ে হেসে বলে, এই রিহান রায়হানকে কারো কাছ থেকে সাহস ধার নিতে হয় না। তার মনে এমনিতেই সাহস ভরপুর আছে, কিন্তু সাহস তো নেই তোর, তাই তো নিজের মনের কথাটাও বলতে পারিস না। তিহা এবার কিছুটা চুপসে করে বলে, এতই যদি তোর মনে হয় আমার মনে সাহস নেই, আমি আমার মনের কথা সাহস করে বলতে পারি না, তাহলে তুই নিজে থেকে বুঝে নিচ্ছিস না কেন? নিজ থেকে বুঝে নিলেই তো পারিস সবটা। শুধু শুধু কষ্ট করে আমার মুখ থেকে কেন শুনতে চাইছিস? তিহার কথায় রিহান আবারও ওর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। রিহানের উত্তপ্ত নিঃশ্বাস তিহার মনের ভেতর অন্যরকম ঝড় তৈরি করে দিয়েছে। রিহানের চোখে মুখে আজ অন্যরকম এক মায়া প্রকাশ পাচ্ছে, যা এর আগে কখনো দেখেনি সে। তাহলে কি এই মায়াটা শুধুমাত্র তার জন্য? পলকহীন চোখে তিহা আর রিহান পরস্পরের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই তারা অনেক কথা বলে ফেলেছে। হঠাৎ রিহান তার দৃষ্টি তিহার চোখের ওপর থেকে সরিয়ে তার ঠোঁটের ওপর ফেলে। তিহার গোলাপি ঠোঁটগুলো যেন এই মুহূর্তে রিহানকে খুব করে টানছে। তিহাও রিহানের দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে যে রিহান তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। রিহানের এই দৃষ্টি স্বাভাবিক না। তার গাঢ় কালো চোখগুলোতে আজ এক অন্যরকম মাদকতা দেখতে পাচ্ছে সে। তিহা বুঝতে পারছে আর বেশিক্ষণ এভাবে থাকলে রিহান কোনো বড় ভুল করে ফেলবে। রিহানের সেই অদ্ভুত দৃষ্টি তারই প্রমাণ দিচ্ছে। তাই তিহা কিছু না ভেবেই রিহানকে জোরে একটা ধাক্কা দেয়, যার ফলে রিহান আর তার থেকে কিছুটা দূরে সরে যায়। তিহার ধাক্কায় রিহানের ঘোর কাটে। সে বুঝতে পারছে এতক্ষণ সে ঘোরের মধ্যে ছিল। শুষ্ক ঠোঁটগুলো জিভ দিয়ে হালকা করে ভিজিয়ে সেখান থেকে বেরিয়ে যায় রিহান। আর তিহা হতভম্বের মতো দাঁড়িয়ে রিহানের চলে যাওয়া দেখে। রিহান হঠাৎ কি হলো বুঝতে পারে না সে।
তবে তার বুকের ধুকপুকানিটা এখনও রয়ে গেছে। সে মনে মনে একটু আগের কথাগুলো ভাবছে। রিহানের এতটা কাছে আসা তিহার মনে আজ এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছে। তিহা চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। তারপর সেও সেখান থেকে বেরিয়ে পড়ে। ভার্সিটির শেষে রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে অনু। কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিকশা না পেয়ে অনু এবার ভীষণ রাগ হচ্ছে। কী সমস্যা, আজ এই রাস্তায় একটা রিকশা নেই কেন? সব রিকশাওয়ালারা কি একসঙ্গে মঙ্গল গ্রহে গিয়েছে নাকি, যে একজনেরও দেখা মিলছে না? সূর্যের এই কড়া রোদে দাঁড়িয়ে থেকে কথাগুলো ভাবছে সে। তখনই তার সামনে এসে একটা রিকশা থামে। রিকশাটাকে দেখে অনুর মুখে হাসি ফুটে ওঠে। তবে এই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিকশায় বসা মানুষটিকে দেখে অনুর মুখটা আবারও মলিন হয়ে যায়। অনু বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ঘুরায়। রিকশায় ওঠো নু, এই সময় এদিকে তেমন কোনো রিকশা পাবে না, তাই এখানে দাঁড়িয়ে রোদে পড়ার চেয়ে আমার সাথে চলো। আফটার অল এক জায়গায় যাবো তো দুজন। অনু বিরক্তি নিয়ে বলে, না স্যার, আপনি যান, আমি অন্য কোনো রিক্সা নিয়ে চলে যেতে পারবো। অনুর কথায় আরাফ হালকা হেসে বলে, অনু, আজ ভার্সিটি তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই এই ভর দুপুরে তুমি কোনো রিকশা পাবে না, তাই এখানে অযথা দাঁড়িয়ে থেকে কি লাভ বলো? অনু কিছু বলতে যাবে তার আগে রিকশাওয়ালা মামা বলে, জি আফা, সবাই এখন খাইতে গেছে, আমার বাড়িও এই দিক দিয়াই। মামা কইল মামাও নাকি এই দিক দিয়াই যাইব, তাই ভাবলাম এক রাস্তায় যেহেতু, তাই মামারে নামাই দিয়াই বাড়িতে যাবো। আপনিও আয়ে পড়েন, নইলে অনেকক্ষণ আপনারে রিক্সার জন্য দাঁড়ায় থাকতে হইব। অনু এবার কনফিউশনে পড়ে যায়, কি করবে, যাবে কি যাবে না। এই মুহূর্তে যেমন এই রোদের মধ্যেও সে দাঁড়িয়ে থাকতে চাইছে না, তেমনি সে এখন এক রিকশা দিয়ে আরাফের সাথে যেতেও চাইছে না। কি করে যাবে? রিকশার সিট যে ছোট্ট থাকে, তাতে করে দুজন মানুষের শরীর একদম লেগে থাকে। এভাবে আরাফের সাথে বসে যেতে হবে ভাবতেই অনুর বেশ অস্বস্তি লাগছে। অনুকে চুপচাপ কিছু ভাবতে দেখে আরাফ তার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে ম্যাডাম, কি এত ভাবছেন? আমি তো আর আপনাকে কিডন্যাপ করতে চাইছি না, তাহলে এত কিসের চিন্তা আপনার? দয়া করে রিক্সাতে উঠে পড়ুন, আমাদের নামিয়ে দিয়ে ওনার তো আবার বাসায় যেতে হবেন, তাই না? শুধু শুধু আমাদের জন্য ওনার লেট হচ্ছে। অনু এবার কিছু একটা ভেবে রিকশায় উঠে পড়ে। অনু আর আরাফের মাঝখানে দূরত্ব দেখে মনে হচ্ছে এই ফাঁকে বেশ ভালো করেই একটা হাতির জায়গা হয়ে যাবে। ব্যাপারটা আরাফের কাছে বেশ বিরক্তি লাগছে। অনু এমন একটা ভাব দেখাচ্ছে যেন আরাফের সাথে হালকা করেও যদি তার শরীর লাগে তাহলে বোধহয় তার শরীর পুড়ে যাবে। আরাফ কিছুক্ষণ চুপ থেকে হালকা গলা ঝেড়ে বলে, অনু, একটু চেপে বসো, নয়তো হঠাৎ ব্রেক কষলেই পড়ে যাবে। অনু অন্যদিকে ফিরে বলে, না স্যার, সমস্যা নেই, পড়বো না। আরাফও আর কিছু না বলে সামনে ফিরে তাকায়। কিছুটা যাওয়ার পর রিকশাটা একটা স্পিড ব্রেকারে পার হতে যায়। তখনই অনু তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আরাফ এক হাত দিয়ে পেছন থেকে তার কোমর জড়িয়ে তার খুব কাছে নিয়ে আসে। তারপর রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলে, খুব তো বলেছিল পড়বে না, এক্ষুনি তো পড়ে গিয়ে 12টা বাজাতে। উফ, বুঝি না মেয়েদের এত জেদ কোত্থেকে আসে। যদি এখন পড়ে যেতে না, তাহলে তুলতামও না, এখানে ফেলে রেখে চলে যেতাম। কথাটা বলে আবার সামনের দিকে ফিরে তাকায় আরাফ। আর অনু এখনও এক দৃষ্টিতে আরাফকে দেখে যাচ্ছে। তার হালকা বাদামি চোখগুলো রাগের কারণে কিছুটা লাল বর্ণ ধারণ করেছে। আরাফের গালের চাপদাড়িতে যেন অনুর নজর আটকে যায়। ইস, কি কিউট দাড়িগুলো! অনুর ইচ্ছে করছে দাড়িগুলোতে হালকা করে হাত বুলিয়ে দিতে। সূর্যের প্রগাঢ় আলোতে আরাফের ফর্সা গায়ের রংটা যেন আরও চকচক করছে। তার সাথে হাওয়ায় উড়ন্ত তার অগোছালো চুলগুলিকেও যেন আজ অনুর কাছে সব থেকে সুন্দর লাগছে। আরাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্টটা তার সৌন্দর্যটাকে যেন খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এই মানুষটা আসলেই অনেক সুন্দর। এখন অনু বুঝতে পারছে কেন এই আরাফ মোহাম্মদ ভার্সিটির মেয়েদের হার্টথ্রব। তার এই ভয়ঙ্কর সৌন্দর্য দিয়ে তিনি যে কাউকে নিমিষেই ঘায়েল করে দিতে পারবে। কথাগুলো ভাবতেই অনুর মনে কিছুটা হিংসা জন্মে। সে তো আরাফের মতো সুন্দর নয়। আরাফের একটু সৌন্দর্য কি আল্লাহ তাকে দিতে পারলো না? তাহলে হয়তোবা আরাফ তাকে একটু পছন্দ করত। কথাগুলো ভেবেই নিজের অপরই ভীষণ অবাক হয় অনু। সে এসব কি ভাবছে? আরাফের পছন্দের পাত্রী হতে চায় সে? না, একটু বেশি ভেবে ফেলেছে সে।
কথাগুলো ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তার কোমর থেকে আরাফের হাতটা সরিয়ে নিতে গেলে আরাফ আরও শক্ত করে অনুর কোমর জড়িয়ে ধরে। অনু এবার অবাক দৃষ্টিতে আরাফের দিকে তাকায়, কিন্তু আরাফের এতে কোনো হেলদোল নেই। সে তো এক দৃষ্টিতে বাইরের প্রকৃতি দেখে যাচ্ছে, আর এইদিকে আরাফের ছোঁয়ায় অনুর সারা শরীর অন্যরকম শিহরণ দিয়ে যাচ্ছে। অস্বস্তিতে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। আরাফ একবার আর চোখে অনুকে দেখে বুঝতে পারে অনুর অস্বস্তিটা, তাই সে হালকা করে তার হাতটা পেছন থেকে সরিয়ে আনে। আরাফ হাত সরিয়ে নিতে অনু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তা দেখে মুচকি হাসে আরাফ। কফির মগটা হাতে নিয়ে আরাফের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে অনু। আজ আর দরজায় নক করতে ভুলবে না সে। সেদিন একবার নক না করে ঢুকে বেচারির মনটা ভীষণ অগোছালো হয়ে গিয়েছিল, তাই আজ আর এই একই ভুল করবে না। তাই সে ছোট্ট করে দরজার মধ্যে দুটো টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় এবার সে দরজার মধ্যে একটু জোরে আওয়াজ করে বলে, আসবো? ভেতর থেকে আরাফ স্বাভাবিক গলায় বলে, আসো। অনু ধীর পায়ে আরাফের রুমে প্রবেশ করে। আরাফ তখন বেডের সাথে হেলান দিয়ে বই পড়ছিল। অনু কফির মগটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার কফি। আরাফ বইয়ের দিকে চোখ রেখে বলে, পাশে রেখে দাও। অনু কফির মগটা রেখে চলে আসতে নিলেই আরাফ মিহি কণ্ঠে ডেকে ওঠে। অনু। আরাফের মিহি কণ্ঠের ডাক শুনে থমকে যায় অনু। কেমন যেন এক অন্যরকম অনুভূতি আছে এই ডাকে। এর আগেও তো আরাফ কতবার অনু বলে ডেকেছে, কিন্তু এমন অদ্ভুত ফিলিংস আগে কেন আসেনি তার। তবে আজ কেন এমন লাগছে। পেছন থেকে আরাফ আবারও ডেকে ওঠে, অনু, কথা ছিল তোমার সাথে। অনু এবার ফিরে তাকায়, তারপর হালকা হাসার চেষ্টা করে বলে, কি কথা স্যার? আরাফ বেড থেকে উঠে অনুর কিছুটা কাছে এসে দাঁড়ায়, তারপর তার চোখের ওপর কমল দৃষ্টি নিক্ষেপ করে বলে, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, তবে আজ না, কাল। সময় আছে তো তোমার কাছে আমার কথা শোনার মতো? আরাফের কথায় অনু চিন্তায় পড়ে যায়। কি এমন কথা বলতে চায় আরাফ স্যার? অনু কিছু একটা ভেবে বলে, আচ্ছা স্যার। অনুর সম্মতিতে আরাফের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যা খুব ভালোভাবেই অনুর চোখে দৃষ্টিগোচর হলো। আরাফের এই মৃদু হাসিটাও অনুর কাছে আজ ভীষণ ভালো লাগছে। অনু মুগ্ধ নয়নে একবার সেই হাসিটার দিকে তাকিয়ে নিজের রুমে চলে আসে। রাত 11টা। খাবার টেবিলে একসাথে সবাই খেতে বসেছে। না চাইতেও অনুর অবাধ্য চোখগুলো বারবার আরাফের ওপর পড়ছে। আগে তো এমন হতো না, তবে এখন কেন সে আরাফের দিকে এভাবে তাকায়? নিজের কাজে নিজেই ভীষণ বিরক্ত সে। হালকা ব্লু কালারের একটা টি শার্ট পরেছে আরাফ, আর তার সাথে ব্ল্যাক কালারের একটা ট্রাউজার। সিল্কি চুলগুলো কপালের ওপর এলোমেলোভাবে পড়ে আছে। তার হালকা গোলাপি ঠোঁটগুলো খাবার চিবানোর তালে তালে নড়ে উঠছে। খাবার খাওয়ার মাঝখানেই মাঝে মাঝে ঠোঁট দুটো প্রসারিত করে হালকা হেসে আবার তার প্রিয়ের সাথেও কথা বলছে। অনু এক লোকমা মুখে দিচ্ছে তো আবার আর চোখে আরাফকে দেখছে। কেন জানি না, আরাফকে এখন আর অনুর কাছে আগের মতো বিরক্ত লাগে না। তবে আরাফের ওপর ভীষণ অভিমান আছে তার। আরাফের জন্যই তো 1 বছর সে তার বাবার কাছ থেকে দূরে ছিল। যদিও আরাফ জেনে বুঝে কিছু করেনি, তাও অনু আরাফকে এত সহজে ক্ষমা করবে না। আগে তো এই ধলাবিলাইকে একটা শাস্তি দিতে হবে, তারপর মাফ করবে। কথাটা ভেবে ভেবে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আবার খাবার খাওয়ায় মনোযোগ দেয় অনু। খাওয়া শেষে ব্যালকনিতে এসে দাঁড়ায় অনু। এই সময়টা তার ভীষণ প্রিয়। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা ভীষণ ভালো লাগে তার। আর ওই রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা, সেটা তো অনুর কাছে একটা নেশার খোরাক। অদ্ভুত নয়নে 2 জোড়া চোখ গাছটাকে দেখে যাচ্ছে। এই 2 জোড়া চোখের দৃষ্টি যেন গভীর। আরাফের চোখের পাতায়ও আজ ঘুম নেই। অনুদের বাসায় আসার পর থেকে সেও এই কৃষ্ণচূড়া গাছের মায়ায় পড়ে আছে। তাই সেও অনুর মতো প্রতি রাতে এই গাছের মাদকতায় নিজেকে হারিয়ে ফেলে। ক্যান্টিনের মধ্যে মুখ ফুলিয়ে বসে আছে রুমি, আর ঠিক সামনে বসে তিহা আর অনু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না যে এই রুমির আবার কি হলো। রুমি তো এমন মুখ ফুলিয়ে রাখার মেয়ে না। কিছু হলে তো চিল্লাচিল্লি করে পুরো মাথা গরম করে ফেলে। এই মেয়ের এমন মুখ ফুলিয়ে বসে থাকাটা
কিছুতেই স্বাভাবিক লাগছে না অনু আর তিহার কাছে। নীরবতা ভেঙে অনু বলে, এই রুমু সোনা, তোমার আজ কি হয়েছে গো? এমন পাঙ্গাস মাছের মতো মুখটা ফুলিয়ে বসে আছো কেন? অনুর কথা শুনে রাগে কটমাট করে তার দিকে তাকায় রুমি। রুমির এমন চাহনি দেখে অনু দাঁত কেলিয়ে বলে, ও বাবা, কি ভয়ানক চাহনি গো! আমার তো ভয়ে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কথাটা বলে অনু বুকে হাত দিয়ে অসহায়ের মতো রুমির দিকে তাকায়। রুমি বুঝতে পেরেছে অনু যে তাকে নিয়ে মজা করছে, তাও সে নিজে কিছু না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। রুমিকে এখনও চুপচাপ বসে থাকতে দেখে অনু এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলে, এই রুমু, আসলে বল না কি হয়েছে তোর? তুই তো এমন চুপচাপ করে থাকার মতো মেয়ে না। হঠাৎ কি হলো বল না? মুখে এমন কুড়ো পেতে বসে আছিস কেন? হ্যাঁ, রুমি এখনও চুপ। তিহা এবার রেগে গিয়ে বলে, উফ রুমি, বলবি তো কিছু। এমন করে হ্যাবলাকান্তের মতো মুখ ফুলিয়ে বসে থাকলে আমরা কি করে বুঝবো যে তোর কি হয়েছে? দয়া করে বল। রুমি এবার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করছে। রুমির কথা শুনে অনু আর তিহা একসাথে চিৎকার দিয়ে উঠে বলে। কি? ওদের চিৎকারে আশেপাশের মানুষগুলো একবার ওদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এখানে কি হচ্ছে, কিন্তু কিছু বুঝতে না পেরে সবাই আবার যার যার কাজে মনোযোগ দেয়। অনু আর তিহা তো এখনও বড় বড় চোখ করে রুমির দিকে তাকিয়ে আছে, যেন তারা বুঝতে পারছে না যে রুমি কি বলেছে। অনু অবাক হয়ে বলে, এসব কি বলছিস দোস্ত? তোর বিয়ে কবে, কখন, কার সাথে? রুমি এবার চোখ পাকিয়ে অনুর দিকে তাকায়। অনুর তো চোখে মুখে কৌতূহল উপচে পড়ছে। রুমি আবারও ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ওই যে আমার মামাতো ভাই ফাহাদ আছে না, ওর সাথে। ফাহাদের কথা শুনে অনু আর তিহার চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। তিহা খুশিতে গদগদ হয়ে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। তোর ক্রাশের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে? তাহলে এমন প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? তোর জায়গায় আমি থাকলে তো এতক্ষণে খুশিতে নাগিন ডান্স দিতাম। তিহার কথা শুনে অনু বলে, ঠিকই তো, টিহা তো একদম ঠিক বলেছে। তুই না একবার ফাহাদ ভাইয়ের ছবি দেখিয়ে বলেছিলি এটা তোর ক্রাশ? তাহলে এখন যখন তার সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুই খুশি হচ্ছিস না কেন? তিহা আর অনুর কথায় ভীষণ বিরক্ত রুমি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এসেছে তার। পানির বোতল থেকে এক ঢোক পানি খেয়ে সোজা হয়ে বসে রুমি। তারপর অনু আর তিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, আমি তোদের কি বলেছি যে ফাহাদ ভাই আমার ক্রাশ? কিন্তু আমি কি একবার বলেছি যে আমি ওই ব্যাটার বউ হতে চাই? ক্রাশ খাইলেই যে বউ হইয়া গলায় ঝুলা পড়তে হইব, এগুলা তোদের কে কইছে? রুমির কথা শুনে অনু আর তিহা হতভম্ব। যেখানে মানুষ তার ক্রাশকে বিয়ে করার জন্য কত কিছু করে, সেখানে এই মেয়ে এত বড় একটা সুযোগ পেয়েও এটা হাতছাড়া করছে। এই মেয়ের মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে, নয়তো দুদিন আগেও যে ফাহাদ ভাই করে মাথা খেত, সেই ফাহাদ ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক হওয়ার পরও খুশি না। কথাগুলো ভেবে খুব বিরক্ত হয় অনু ভ্রুজোড়া কুঁচকে বলে, তোর মতো এলিয়েনের দ্বারা সম্ভব, সবই সম্ভব। আচ্ছা এখন বলতো, বিয়েটাতে তোর কি সমস্যা? রুমি মুখ ফুলিয়ে বলে, আমি ওই কুমড়ো পটাশ নিরামিষকে বিয়ে করব না। রুমির কথায় অনুর ভ্রুযুগল আরও কিছুটা কুঞ্চিত হয়। রুমির কথার মানে সে বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে, মানে কি বলছিস তুই? আরে বাবা, আমি ওই ফাহাদ ভাইয়ের কথা বলছি। ভাই রে ভাই, এনার মতো এমন রসকসহীন মানুষ আমি আজ অব্দি দেখিনি। বেটা খাটাস একটা, আজ অব্দি কোনোদিন আমার দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। কত যে শাড়ি পরে ওনার সামনে দিয়ে ঘুরঘুর করতাম শুধু একটু অ্যাটেনশন পাবো বলে, কিন্তু বেটা তো একটা অন্ধ, চোখ তুলে তাকাইনি পর্যন্ত আমার দিকে। আর তুই বলছিস সেই নিরামিষটারে বিয়ে করে আমি আমার জীবনটারও নিরামিষ বানিয়ে ফেলি? জীবনেও না। রুমির কথায় অনু স্বাভাবিক গলায় বলে, দেখ রুমু ভাইয়া বোধহয় এমনই। উনি মনে হয় ওনার সমস্ত ভালোবাসা ওনার বউয়ের জন্য জমিয়ে রেখেছে, তাই হয়তোবা বিয়ের আগে কোনো মেয়েকে পাত্তা দেয়নি। অনুর কথায় রুমি বিরক্তি নিয়ে বলে, বলছে তোরে বেশি বুঝোস না। আমি খুব ভালো করেই জানি ওই বেটা বিয়ের পরও আমাকে পাত্তা দিবে না। আমার নিরামিষ মার্কা জামাই চাই না, আমার তো একটা রোমান্টিক জামাই লাগবে, যার সাথে আমি সারা দিন রোমান্স করতে পারবো। দাঁত কেলিয়ে ভ্যাটকাতে লাস্টের কথাটা বলল রুমি। আর এইদিকে অনু আর তিহা
রুমির কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। অনু কিছু একটা ভেবে বলে, আচ্ছা ফাহাদ ভাইকে তো আমি আর তিহা সরাসরি দেখিনি, তুই বরং ওনার সাথে আমাদের একবার দেখা করিয়ে দে। রুমি ভ্রু কুঁচকে বলে, কেন, দেখা করে কি করবি? তিহা অবাক হওয়ার ভঙ্গিতে বলে, বারে, আমাদের রুমু সোনাকে যে বিয়ে করছে তাকে আগে থেকে আমাদের চিনে রাখতে হবে না? আফটার অল আমাদের জিজু বলে কথা, তাই না অনু? অনুও হেসে বলে, একদম তাই। এখন রুমু বলতো কখন দেখা করাবি? ওদের কথায় রুমি ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে বলে, না, তোদের সাথে দেখা করানো যাবে না। তোরা নিশ্চিত আমার নামে উল্টাপাল্টা কিছু বলবি, পরে আবার আমাকে এর জন্য বাস খেতে হবে। আরে না রুমু, আমরা তোর নামে কেন কিছু বলতে যাব? আমরা জাস্ট একটু গল্প করব, আমাদেরও তো জানতে হবে না আমাদের জিজুটা কেমন, বল, তাই না? তুই বরং এক কাজ কর, আজকে এই বাসায় গিয়ে ফাহাদ ভাইকে আমাদের কথা বলবি, বুঝতে পেরেছিস? রুমি বিরক্তি নিয়ে বলে, তুই এমন ভাবে বলছিস মনে হয় ফাহাদ ভাই আমার বাসায় বসে আছে। আরে বাসায় গিয়ে কল দিয়ে বলবি আমরা কালই দেখা করবো ওনার সাথে। আর এটাও বলে দিস আমাদের সাথে দেখা করতে আসার সময় অনেক চকলেট আর আইসক্রিম নিয়ে আসতে। অনুর কথা শুনে রুমি খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। বান্ধবী যারটাই এমন, সব ব্যাপারে যেমন তোমাকে পচাতে ওস্তাদ, তেমনই আবার বিপদে পড়লে সেই বান্ধবীর জন্য নিজের জান দিতেও প্রস্তুত। রুমিকে চুপ থাকতে দেখে অনু বলে, কিরে ভাইয়াকে বলবি তো? রুমি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা ঠিক আছে। রুমির কথায় অনুর আর তিহার মুখে খুশির ঝিলিক দেখা দেয়। ভার্সিটির বাইরে বড় আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে অনু। রোদ্রের তাপে এই গাছটার ছায়ার নিচে দাঁড়িয়ে কিছুটা স্বস্তি পেয়েছে সে। এক দৃষ্টিতে রাস্তার ব্যস্ত গাড়িগুলোকে দেখছে। ভার্সিটির শেষে সবাই যার যার মতো বাড়ি ফিরছে। অনুও ফিরত, তবে কোনো এক অজানা কারণে সে এখানে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। অনু একবার ঘাড় ঘুরিয়ে ভার্সিটির গেটটার দিকে তাকালো, কিন্তু কাউকে বের হতে না দেখে মন খারাপ করে একটা খালি রিকশাকে ডাক দেয়। রিকশা আসার পর অনু যেই মাত্র রিকশায় উঠতে যাবে তখনই কেউ একজন পেছন থেকে অনুর হাত টেনে ধরে। অনু কিছুটা ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে দেখে আরাফ তার হাত টেনে ধরেছে। ঠোঁটের কোণে স্মৃতি হাসি। অনু অবাক হয়ে বলে, স্যার আপনি? এতক্ষণ যাবৎ অনু আরাফের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু এখন আরাফকে দেখে এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে ভীষণ অবাক হয়েছে। আসলে সে আরাফকে বুঝতে দিতে চায় না যে সে আরাফের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। অনুর প্রশ্নের কোনো জবাব না দিয়ে আরাফ রিকশাওয়ালাকে বলে, মামা আপনি চলে যান, ও আমার সাথে যাবে। কথাটা বলে আরাফ অনুর হাত ধরে নিয়ে গিয়ে তার গাড়ির সামনে দাঁড় করায়। তারপর গাড়ির সামনের দরজা খুলে বলে, যাও ভেতরে গিয়ে বসো। অনু অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার আপনি কি আপনার বাসায় গিয়েছিলেন? গাড়ি কোত্থেকে আসলো? না আমি যাইনি, ড্রাইভারকে বলে আনিয়েছি। আরাফের কথায় অনু ছোট্ট করে বলে, ও এবার গাড়িতে গিয়ে বসো। অনু আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসে। অনু বসতেই আরাফও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। অনুদের বাড়ির রাস্তা পার হতেই অনু বলে ওঠে, স্যার আমাদের বাসার রাস্তা তো পার হয়ে যাচ্ছেন। আরাফ কিছু না বলে আপন মনে ড্রাইভিং করে যাচ্ছে। অনু একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকায়, বোঝার চেষ্টা করছে আরাফের মনে কি চলছে। অনু এবার বাইরে তাকিয়ে দেখে ডান দিকে একটা রাস্তা যেটা গ্রামের ভেতর দিয়ে গেছে। আরাফ গাড়িটাকেও সেদিকে ঘুরিয়ে নেয়। অনু আবারও অবাক হয়ে বলে, স্যার এটা তো গ্রামের রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি? আরাফ এখনও কিছু বলছে না। অনুর তো এবার ভীষণ বিরক্ত লাগছে। এই ধলাবিলাই ওকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছে না। পরক্ষণে আবার ভাবে, স্যার যে তাকে কি বলবে বলেছিল, তাহলে কি সেটা বলার জন্যই তাকে কোথাও নিয়ে যাচ্ছে? আচ্ছা কি এমন বলবে যেটা বাসায় বলা যায় না, অন্য কোথাও গিয়েই বলতে হবে? খুব ইম্পর্টেন্ট কিছু? অনুর ছোট্ট মাথায় কিছুতেই এই জটিল সমস্যার সমাধান করতে পারছে না। আরাফও কিছু বলছে না দেখে অনু বিরক্তি নিয়ে সিটে হেলান দিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করে মনে মনে বলে, যেখানে মন চায় নিয়ে যাক, আমার কি, আমি বরং আরামসে পরিবেশটা এনজয় করি। কথাটা বলে জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। পশ্চিম আকাশে সূর্যের তেজটা ধীরে ধীরে কমে যাচ্ছে। পরিবেশটা এখন ফুরফুরে বাতাসে পরিপূর্ণ।
আধ পাকা একটা রাস্তা দিয়ে এগিয়ে চলছে আরাফের গাড়িটা। রাস্তাটা বেশি ভালো না হয় খুব ধীরে ধীরে এগোচ্ছে সে। প্রথম দিকে অনু খুব বিরক্ত হলেও এখন তার বেশ লাগছে। গ্রাম অঞ্চল বরাবরই খুব পছন্দ তার। মাথাটা জানালার সাথে ঠেকিয়ে এক দৃষ্টিতে বাইরের পরিবেশটা দেখছে সে। এখনও প্রত্যন্ত গ্রামে আসলে মাটির ঘর দেখা যায়, তবে খুব কম। এখনও গ্রামেও শহরের মতো বড় বড় দালান কোঠা আছে। বাইরের ফুরফুরে বাতাসটা অনুর চোখে মুখে আছড়ে পড়ছে। অনু চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। গ্রাম্য পরিবেশের একটা মিষ্টি ঘ্রাণ ওর নাকে এসে ঠেকে। অনু চোখ মেলে আর চোখে একবার আরাফের দিকে তাকায়। আরাফ গ্রামের রাস্তা বলে খুব সতর্কতার সাথে ড্রাইভিং করছে। এখানকার বাচ্চারা যা দুষ্টু হয় না, গাড়ি দেখলেই ইচ্ছে করে দৌড়ে রাস্তা পার হতে চায়। তাই এটা ভেবে আরাফ ধীরে ধীরে ড্রাইভ করছে। ড্রাইভিংয়ের মাঝে একবারের জন্য সে অনুর দিকে তাকায়নি। অনু বারবারই জিজ্ঞেস করেছিল তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু আরাফ প্রতিবারই চুপ ছিল। আরাফের এহেন কাজে অনু বেশ বিরক্ত হয়েছে। তবে সে বিরক্তটাও কিছুক্ষণ বাদেই কেটে যেত যখন সে দেখত বাইরের ফুরফুরে বাতাসটা খুব যত্ন সহকারে আরাফের গুছানো চুলগুলোকে কিভাবে অগোছালো করে দিচ্ছে। আরাফ আবার হাত দিয়ে তার চুলগুলো ঠিক করত, কিন্তু পরক্ষণে আবার বাতাস এসে সেগুলোকে আগের মতো এলোমেলো করে দিত। অনু বেশ মনোযোগ দিয়ে দেখছিল আরাফের চুল আর বাইরের বাতাসের মধ্যকার যুদ্ধটা। মাঝে মাঝে মিটিমিটি করে হাসছিল, কারণ আরাফকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে সে বাতাসের প্রতি ভীষণ বিরক্ত হচ্ছে। কিন্তু কিছু তো করার নেই, বাতাসকে তো আর থামাতে পারবে না। বেশ কিছুটা পথ যাওয়ার পর গাড়িটা থেমে যায়। অনু এবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকায়, তবে সামনে তাকিয়ে দেখে অনেক বড় একটা বিল। অনু ভ্রু কুঁচকে সেই বিলটার দিকে তাকায়। আরাফ এখানে কেন নিয়ে এলো তাকে কিছুই বুঝতে পারছে না। আরাফ গাড়ি থেকে নেমে অনুর পাশের দরজাটা খুলে দিয়ে বলে, নামো। অনু একবার আরাফের দিকে তাকায়, তারপর নেমে পড়ে। আরাফ গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, চলো। বলেই সে হাঁটতে শুরু করলো। অনুও কোনো উপায় না পেয়ে আরাফের পেছন পেছন যেতে থাকে। বেশ কিছুটা পথ হেঁটে ওরা বিলটার খুব কাছে এসে দাঁড়ায়। এই বিলটা অন্যান্য বিলের তুলনায় অনেকটা বড়, দেখলে মনে হয় ছোটোখাটো নদী। বিলটার কিনারায় একটা ডিঙ্গি নৌকা বাঁধা। এত কাছ থেকে বিল আর নৌকাটা দেখা মাত্রই অনুর চোখে মুখে এক অন্যরকম ভয় প্রকাশ পেল। অনুর মধ্যে অস্থিরতা বেড়ে চলছে। সে ভয়রত দৃষ্টিতে নৌকাটির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নৌকাটি এক্ষুনি তাকে গিলে খাবে। অনু ভয়ের চোটে আরাফের ডান হাতটা খামচে ধরে। অনুর এমন কাজে আরাফ বেশ অবাক হয়। হঠাৎ কি হলো ওর বুঝতে পারছে না। অনু অস্ফুট শব্দে বলছে তাকে বাঁচাতে, সে ডুবে যাচ্ছে, বাঁচাও তাকে। ভয়ে এবার রীতিমতো কাঁপছে সে। আরাফ যেন কিছুই বুঝতে পারছে না। অনু হঠাৎ এভাবে অস্থির হয়ে উঠল কেন। অনুর মুখের দিকে গভীরভাবে তাকালো আরাফ। তার চোখে মুখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে সে, কিন্তু আরাফ বুঝতে পারছে না এখানে ভয় পাওয়ার মতো কি আছে, কি দেখে অনু এত ভয় পাচ্ছে। আরাফ এক হাতে অনুকে আগলে ধরে তারপর অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে অনু, এমন করছো কেন? অনু কিছু বলছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর কিছু একটা বিড়বিড় করছে। আরাফ এবার অনুকে তার দিকে ঘুরিয়ে বলে, অনু তাকাও আমার দিকে। অনু ভয়ার্ত দৃষ্টিতে আরাফের দিকে তাকায়। অনুর এমন দৃষ্টি দেখে আরাফের কেন জানি খুব খারাপ লাগছে। এখানে নিয়ে এসেছিল অনুকে খুশি করার জন্য। ভেবেছিল এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আজ সে অনুকে তার মনের কথা বলবে, কিন্তু অনুর এমন পরিবর্তনে যেন আরাফের কি করা উচিত বুঝতে পারছে না। ভয়ে অনুর ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। আরাফ চোখগুলো না চাইলেও অনুর সেই কাঁপা ঠোঁটগুলোর ওপর পড়ল। কিছু একটা ভেবে আরাফ ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে অনুকে কোলে তুলে নেয়। অনুর সেদিকে কোনো হুঁশ নেই। সে যে আরাফের কোলে সেটা সে ফিল করতে পারছে না। আরাফ ধীর পায়ে অনুকে তার গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির সামনের ডিকিটার ওপর বসিয়ে দেয়। তারপর অনুর গালে আলতো করে হাত রেখে বলে, কি হয়েছে তোমার অনু, তুমি এত ভয় কেন পাচ্ছ? অনু ছোট্ট একটা ঢোক গিলে বলে, আমি ডুবে যাচ্ছি আরাফ স্যার, বাঁচান আমায়। অনুর কথায় আরাফ বুঝতে পারে অনুর হ্যালুসিনেশন হচ্ছে। এখানে কিছু একটা দেখে তার পুরনো কোনো ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে গিয়েছে। তাই আরাফ অনুকে স্বাভাবিক করার জন্য বলে,
অনু তুমি ডুবে যাচ্ছ না, দেখো তুমি একদমই ঠিক আছো, আমার সাথে আছো, কিচ্ছু হয়নি তোমার। অনু এবার আলতো করে আরাফের চোখের দিকে তাকায়, তারপর কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? অনুকে কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে আরাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর অনুর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, নিয়ে এসেছিলাম তো তোমাকে নিজের মনের কথা বলার জন্য, কিন্তু তোমার হঠাৎ করে কি হলো বলো তো? অনু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তাই সে আনমনেই বলে ওঠে, স্যার, আপনি আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। খুব ভালো আপনি স্যার, আপনি খুব ভালো। অনুর কথা আরাফের বোধগম্য হয়নি, তবুও সে নিজেকে স্বাভাবিক রেখে বলে, আচ্ছা অনু, বাদ দাও এসব, চলো এখান থেকে ফিরে যাই। তুমি অসুস্থ হয়ে পড়েছ, বাসায় গিয়ে রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনু যেন আরাফের কথা শুনতেই পেল না। সে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে কি বলতে এখানে নিয়ে এসেছেন বলেননি তো? আরাফ কিছুটা ইতস্তত হয়ে পড়ে। অনুকে কি এখন এসব বলা ঠিক হবে কিনা ভাবতে থাকে সে। আরাফের ভাবার মাঝে অনু আবারও বলে ওঠে, বলুন না স্যার, কি বলবেন? আমি তো শুনতে চাই। অনুর এমন নিঃসংকোচ আবেদন আরাফকে আরও দোটানায় ফেলে দেয়। কি করবে সে? তার কি এখন বলে দেওয়া উচিত? অনু কি আদৌ নিজের মাঝে আছে? অনুর মন মস্তিষ্কে এখন কি চলছে আরাফ কিছুই বুঝতে পারছে না। তাও ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মনের সাহস জুগিয়ে বলে, অনু, আমি তোমাকে ভালোবাসি। অনু আনমনেই বলে দেয়। আমিও। অনুর কথা শুনেই আরাফ বুঝতে পারে অনু সত্যি সত্যি এখনও বেখেয়ালি হয়ে আছে। সজ্ঞানে থাকলে নিশ্চয়ই এ কথা বলতো না। কথাগুলো ভেবে আরাফ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর অনুকে নিজের থেকে কিছুটা আলগা করে বলে, চলো অনু, বাসায় ফিরে যাই। অনু কমল চোখে একবার আরাফের দিকে তাকায়। আরাফের চোখে মুখে হতাশা ছেয়ে আছে। তা দেখে মুচকি হেসে অনু বলে, চলুন। সন্ধ্যার কিছুটা আগে বাসায় ফিরে আসে অনু আর আরাফ। কলিং বেল বাজতেই রাহেলা বেগম এসে দরজা খুললেন। দরজা খোলার পরই অনু কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাহেলা বেগম একবার অনুর যাওয়ার দিকে তাকিয়ে আরাফকে বলে। আরাফ চিন্তিত মুখে বলে, আমিও বুঝতে পারছি না আন্টি, তবে আমার আপনাদের কাছে কিছু জানার আছে। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় বলবো। অনুর মা বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই সে আরাফকে বলে। আরাফ সেখান থেকে নিজের রুমে চলে আসে। অনুর ব্যবহারটা আরাফকে খুব ভাবাচ্ছে। অনুর ভয় পাওয়াটা স্বাভাবিক না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, আর এর কারণটা একমাত্র পিয়ে আর আন্টি বলতে পারবে। কথাগুলো ভেবে আলমারি থেকে টাওয়াল নিয়ে আরাফ ওয়াশরুমে ঢুকে পড়ে। সন্ধ্যা 6:30। পারভেজ সাহেব আর রাহেলা বেগমের মুখোমুখি বসে আছে আরাফ। তাদের তিনজনের চোখে মুখে চিন্তিত ভাবটা সুস্পষ্ট। অনু এখানে নেই, সে তার নিজের রুমে বেঘরে ঘুমাচ্ছে। পারভেজ সাহেব চায়ের কাপে একটা চুমুক দিয়ে সেটা পাশে রাখে। তারপর আরাফের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে আরাফ? পেয়ে আমি তোমাকে বলেছিলাম না আমি অনুকে নিয়ে আজ একটু বাইরে যাব, যাতে করেও একটু রিফ্রেশমেন্ট পায়। তো সেজন্য আমি ওকে একটা বিলের কাছে নিয়ে যাই। ভেবেছিলাম এতদিন তো সবাই খুব প্রেশারের মধ্যে ছিল, অনুতে একটা বছর কম টেনশন করেনি, তাই ওর একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। আর সেখানে পরিবেশটাও ভীষণ সুন্দর, চারদিকে গাছপালা আর মাঝখানে বিশাল একটা বিল। নিজের মনকে ফ্রেশ করার জন্য এর থেকে ভালো জায়গা বোধহয় আর হয় না। কিন্তু সেখানে তো ঘটলো অন্য কিছু। অনু বিল আর নৌকা দেখে আরাফের মুখে কথা কেড়ে নিয়ে পারভেজ সাহেব বলে ওঠে, কি ভয় পেয়েছে তাই তো? আরাফ অবাক হয়ে বলে, ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছিল। কিন্তু কেন পেয়ে? বিল আর নৌকা দিকে অনু কেন ভয় পেল? পারভেজ সাহেব ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আসলে অনুর বয়স যখন 7 বছর, তখন আমরা একবার নৌকা ভ্রমণ করি। তখন সময় ছিল বিকেল, নদীতে স্রোতও ছিল খুব। এত স্রোত দেখে প্রথমে আমি রাজি হইনি, কিন্তু অনু এত বায়না শুরু করলো যে রাজি না হয়ে পারলাম না। কিন্তু কে জানতো ওই নৌকা ভ্রমণ অনুর জীবনে শেষ নৌকা ভ্রমণ হবে। সেদিন নৌকাটা মাঝ নদীতে গিয়ে ঢেউয়ের কবলে আটকে পড়ে। মাঝি ঢেউ পার করে এগোতে পারছিল না। এত বড় বড় ঢেউতে নৌকাটা যে কোনো সময় ডুবে যাবে। আর হলোও তাই। মাঝি ব্যালেন্স রাখতে পারলো না আর নৌকাটা উল্টে গেল। সে যে কি ভয়ঙ্কর অবস্থা! আমি সাঁতার জানলেও রাহেলা আর অনু সাঁতার জানতো না। নদী এই গভীরতায়
আর তার উপর এত বড় বড় ঢেউয়ের কারণে আমার পক্ষে দুজনকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। নৌকার মাঝিও সাঁতার জানে, কিন্তু সে আমাদের সাহায্য না করে নিজের জান নিয়ে সাঁতরে সেখান থেকে পার হওয়ার চেষ্টা করেছিল। এদিকে অনুভয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছিল আর বোধহয় এভাবে থাকতে পারবো না, এখনই তলিয়ে যাব। রাহেলা তখন আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দিয়ে অনুকে নিয়ে সাঁতরে পার হও। অনুটা ভয়ে কাঁদছে, ওকে নিয়ে তুমি যাও। সেদিন রাহেলার কথা শুনে নিজেকে বড্ড অসহায় লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। আর অনুও তখন ভয়ে চিৎকার করে কাঁদছিল, বারবার বলছিল, বাবা আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাবা বাঁচাও। মনে হচ্ছিল 3টা প্রাণ এখানে আজ শেষ হয়ে যাবে। বড় একটা ঢেউ আসে, আমি তাল সামলাতে পারিনি, আর সাথে সাথে অনু আমার থেকে কিছুটা দূরে সরে যায়। মেয়েটা তখন অনেক নাকানি চুবানি খেয়েছিল পানিতে, কিন্তু আল্লাহর সহায় তখনই সেখানে একটা স্পিড বোট ছুটে আসে, আর সেখানে থেকে দুজন লাফিয়ে পানিতে নেমে আমাদের উদ্ধার করে। সেই যে দুর্ঘটনায় অনু এখনো ভুলতে পারেনি। এখনো নৌকা আর পানি দেখে সেভাবে সেদিনের মতো ডুবে যাবে, আর এই জন্যই বোধহয় আজও রিয়েক্ট করেছিল। মেয়েটার এই ভয়টা আমরা কেউ এখনো দূর করতে পারিনি, জানি না কখনো পারবো কিনা। এইটুকু বলে অনুর বাবা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর তার কথা শুনে আরাব খুব বিষণ্ণ হয়ে পড়ে। নিয়ে গিয়েছিল অনুর মন ভালো করার জন্য, অথচ সে নিজের অজান্তেই আবারও অনুকে কষ্ট দিয়ে ফেলেছে। সকালে রোদের কোমল আলোটা চোখে পড়তেই ধীরে ধীরে চোখ খোলে অনু। আস্তে আস্তে উঠে বসে সে। মাথাটা কেমন ভার ভার লাগছে। সেই যে কাল সন্ধ্যায় ঘুমিয়েছে, এতক্ষণে তার ঘুম ভাঙল। রাতে খাবারের জন্য রাহেলা বেগম অনেক ডেকে গিয়েছে, কিন্তু অনুর ঘুমের কাছে ওনার সমস্ত ডাকই হেরে গিয়েছিল। অনু বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সূর্যের ঝলমল আলোতে কৃষ্ণচূড়ার গাছের ফুলগুলোও ঝলমল করছে। সেই ফুলগুলোর দিকে এক মনে তাকিয়ে কিছু একটা ভাবে অনু। সাথে সাথে তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। তারপর অনু প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কিরে মা, কাল রাতে কত ডাকলাম খাওয়ার জন্য, তুই তো উঠলি না। খাবার টেবিলে বসে পারভেজ সাহেব অনুকে বলল। অনু হালকা হেসে জবাব দিল, আসলে বাবা, আমি এমন গভীর ঘুমেছিলাম যে আমাকে যে কেউ ডাকছে সেটাই আমি টের পাইনি। তো উঠবো কি করে বলো? বুঝেছি, ঘুম পাগলি মেয়ে আমার। বাবার কথায় অনু হালকা হাসল। তারপর একবার আর চোখে আরাফের দিকে তাকালো। ভার্সিটিতে যাবে বলে একেবারে রেডি হয়ে খেতে বসেছে। পরনে অ্যাশ কালারের শার্টটা আরাফের সৌন্দর্যতার সাথে একেবারে মিশে গিয়েছে। ইস, এমন একটা হালকা রঙেও যে কারোর সৌন্দর্য এত নিখুঁতভাবে ফুটে ওঠে তা অনুর জানা ছিল না। অনুর কাছে এখন এই অ্যাশ কালারটাকে পৃথিবীর সব থেকে সুন্দর রং মনে হচ্ছে। এই মানুষটা এত কেন সুন্দর? অনুর ইচ্ছে করছে আরাফের পরিপাটি করা চুলগুলো এলোমেলো করে দিতে। আরাফের শার্টের সামনের দুটো বোতাম খোলা থাকায় আরাফের বুকের খানিকটা পশম দেখা যাচ্ছে। এটা দেখা মাত্র কেন জানি অনুর রাগ হলো। এভাবে ভার্সিটি যাওয়ার কি আছে? এমনি তো মেয়েরা আরাফের জন্য হাপিত্তাস করে মারা যাচ্ছে, তার ওপর এইভাবে বোতাম খুলে গেলে তো মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। আর ওই যে ওনার পশমগুলো উকি ঝুঁকি মারছে, এইগুলো অন্য কোনো মেয়ে হাঁ করে দেখবে, তা কোনোভাবে চায় না অনু। অনুর তো এখন ইচ্ছে করছে আরাফের শার্টের সবগুলো বোতাম লাগিয়ে দিতে, একেবারে কলারটা সহ। তারপর আরাফের ওই ছিলকি চুলগুলো ভালো মতো সরিষার তেল দিয়ে মাঝখানে একটা সিঁথি তুলে মাথা আঁচড়িয়ে দিতে। অনু মনে মনে ভাবছে, আচ্ছা এমনভাবে ভার্সিটিতে গেলে কেউ আর তখন আরাফ স্যারের দিকে তাকাবে না নিশ্চয়ই, কারণ স্যারকে তো তখন একেবারে কেরামতের মতো লাগবে। কথাটা ভাবতেই অনু হাসতে আরম্ভ করে, কিন্তু খাওয়ার মাঝখানে অনুর এমন বোকামার্কা হাসি দেখে সবাই ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকায়। সবার এমন চাহনি দেখে অনু হাসি বন্ধ করে একদম স্ট্যাচু হয়ে যায়। তারপর আবার দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে নিজের খাওয়াই মনোযোগ দেয়। বাকিরাও কেউ কিছু না বলে যার যার মতো খাওয়া শুরু করে। অনু, এই অনু, শোন না, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। রিহানের ডাকে পেছন ফিরে তাকায় অনু। মাত্রই ভার্সিটির গেটে পেরিয়ে ভেতরে এসেছে অনু। আরাফই নিয়ে এসেছে। অনুকে গেটের সামনে নামিয়ে দিয়ে আরাফের কেবিনে চলে যায়।
রিহানের ডাকে অনু দাঁড়িয়ে পড়ে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে। কি বলবি বল। রিহান অনুর সামনে এসে দাঁড়ায়, তারপর একটা নিঃশ্বাস ছেড়ে বলে। অনু, আমি তিহাকে ভালোবাসি। রিহানের কথায় অনু বড় বড় চোখ করে রিহানের দিকে তাকায়, যেন রিহানের কথা বিশ্বাস হচ্ছে না তার। কি করে বিশ্বাস হবে? কয়েকদিন আগেও যে ছেলে অনুর পিছে এভাবে ঘুরঘুর করত, সে এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবেনি অনু। তবে মনে মনে এটা ভেবে খুশি যে রিহান তিহার ভালোবাসাটা বুঝেছে। অনু ঠোঁটের কোণে একটু হাসি রেখা ফুটিয়ে বলে। সিরিয়াসলি? রিহান হেসে বলে। আচ্ছা, কিভাবে তিহার ভালোবাসা ফিল করলি শুনি। আমি যেদিন বলেছিলাম সেদিন তো আমাকে অনেক কিছু বলেছিলি, তো এখন বুঝেছিস তো তিহা তোকে কতটা ভালোবাসে? অনুর কথার প্রতি উত্তরে রিহান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, তারপর অনুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে। চল, তোকে আজ কিছু কথা বলবো। অনু অবাক হয়ে জিজ্ঞাসা করে। কি কথা? আগে ক্যান্টিনে চল, তারপর বলছি। কিন্তু ক্লাস আছে তো এখন। আর তিহা আর রুমিও নিশ্চয়ই আমার জন্য ক্লাসে অপেক্ষা করছে। অনুর কথায় রিহান বিরক্ত হয়ে বলে। উফ, একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। তোর এই ক্লাসের চেয়ে আমার কথা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? এখন চল। কথাটা বলে রিহান অনুর হাত ধরে টেনে ক্যান্টিনের দিকে নিয়ে যায়। অনু বুঝতে পারছে না রিহান কি বলবে, তবে এইটুকু বুঝতে পারছে খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে এভাবে বলতো না। তাই অনুও আর কিছু না বলে রিহানের সাথে ক্যান্টিনের ভেতর গিয়ে একটা খালি টেবিলের সামনে বসে পড়ে। তো বল কি বলবি। অনু আর রিহান মুখোমুখি বসা। রিহান চেয়ারের সাথে হালকা হেলান দিয়ে বসে, তারপর তার ঠোঁট জোড়া প্রসারিত করে হালকা হেসে বলে। তুই কি জানিস টিহা যে আমাকে ভালোবাসে? এই কথাটা আমি আর আগেই জানতাম, তখন তুইও জানতি না, কিন্তু আমি ঠিকই জেনে গিয়েছিলাম। আরাফের কথায় অনু বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে বলে। মানে তুই আগে থেকে কি করে জানলি? রিহান এবার স্বাভাবিক গলায় বলে। ওর ডায়েরি পড়ে একবার তিহার বেঞ্চের নিচ থেকে আমি একটা ডায়েরি পেয়েছিলাম। সেটা অনেকদিন আগে, প্রায় 8 কি 9 মাস হবে। হয়তো ব্যাগ থেকে কিছু বের করতে গিয়ে ভুলবশত এটা নিচে পড়ে যায়। ডায়েরির উপর তিহার নামটা দেখে খুব অবাক হলাম। এই মেয়েটাও ডায়েরি লিখে। ভাবলাম হয়তোবা যে কথাগুলো আমাদের বলতে পারে না, সেই কথাগুলোই ডায়েরিতে লিখে রাখে। কিছু একটা ভেবে তখন ডায়েরিটা খুললাম। প্রথম প্রায় অনেকগুলো পাতাই খালি, কিছু লেখা নেই। তারপর আরো বেশ কয়েকটা পাতা যাওয়ার পর সেই হলদেটে পাতাটার উপর ভালোবাসি রিহান লেখাটা আমার চোখের উপর ঝলঝল করে উঠল। লেখাটা দেখা মাত্র কিছুক্ষণ আমি স্তম্ভিত ছিলাম। আদৌ আমি ঠিক কি ভুল দেখছিলাম বুঝতে পারছি না। কিছু বুঝতে না পেরে আমি তার পরের পাতাগুলো উল্টালাম। সেখান থেকে শুরু হলো আমাকে নিয়ে লেখা। কেউ যে তার আবেগ অনুভূতিগুলো ডায়েরির পাতায় এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে, তা আমি তিহার ডায়েরিটা না দেখলে বুঝতে পারতাম না। ও আমাকে কখন থেকে পছন্দ করতে শুরু করে, কখন ওর মনে আমার প্রতি ভালোবাসার জন্ম নেয়, তা সবকিছুই ও সেই ডায়েরিতে লিখে রেখেছে। আমি ডায়েরির যতটা পাতা পড়েছিলাম ততই অবাক হচ্ছিলাম। তিহা যে আমাকে ভালোবাসে, এত ডুবে থাকে, তা ওই ডায়েরি পড়েই বুঝেছিলাম। এই গম্ভীর মেয়েটার মনেও যে আমার প্রতি এত ভালোবাসা জমানো, তা সত্যি ওর ডায়েরিটা না পড়লে বুঝতামই না। তখন কেন জানি আমার কাছে সবকিছু অন্যরকম লাগছিল। সেই অন্যরকম ফিলিংসটা ধীরে ধীরে ওর প্রতি ভালোবাসায় পরিণত হয়েছে। আর ওই ডায়েরিটা এখনো আমার কাছে আছে, খুব যত্ন করে রেখে দিয়েছি। সময় সুযোগ মতো ওকে ফিরিয়ে দিব। রিহানের কথা শেষ হতেই অনু ঢোক গেলে। মনে হচ্ছে এতক্ষণ রিহান যা বলেছে অনু বসে বসে সবটা গলধারণ করেছে। অনু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে। ভাই রে ভাই, এত কাহিনী আর আমরা কেউ কিছু জানতামই না। আচ্ছা তো একটা কথা বল, তুই যদি এটা এত আগে থেকেই জানতি যে তিহা তোকে ভালোবাসে, তাহলে তুই তারপরেও কেন আমার পেছনে পড়ে থাকতি? রিহানের চোখে মুখে এখন অন্যরকম উৎসাহ প্রকাশ পায়। রিহান এবার সোজা হয়ে বসে বলে। তার দুইটা কারণ। প্রথমটা হলো তিহার মনে আমার প্রতি ভালোবাসাটা পাকাপোক্ত করা। কারণ তিহা যত আমাকে তার পিছে ঘুরঘুর করতে দেখবে, তিহার মনে আমাকে হারানোর ভয়টা তত গভীর হবে। আর তখন ওর মনে আমার প্রতি ভালোবাসাটাও আরো প্রখার হবে। কারণ আমি বিশ্বাস করি মানুষ সেই মানুষটাকে হারানোর ভয় পায় যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। এবার দ্বিতীয় কারণটা বলি, তবে দ্বিতীয় কারণটা শোনার আগে তুই চেয়ারের হাতলটা শক্ত করে ধরে বস। কারণ বলা তো যায় না, শোনার পর যদি তুই চেয়ার সহ উল্টিয়ে পড়ে যাস। রিহানের কথা শুনে অনুভ্র কুচকে বলে।
কি এমন কথা শুনি যেটা শোনার পর আমাকে একদম চেয়ার থেকে পড়ে যেতে হবে? রিহান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এক্ষুনি বুঝতে পারবি। আচ্ছা তো ম্যাডাম, আপনি কি জানেন আমাদের ভার্সিটির সব থেকে ড্যাশিং হ্যান্ডসাম চার্মফুল ছেলে দ্য ওয়ান অ্যান্ড অনলি আরাফ মোহাম্মদ স্যার আপনাকে ভালোবাসে? রিহানের কথায় অনু এত বড় বড় চোখ করে তার দিকে তাকায়, মনে হচ্ছে তার চোখগুলো এক্ষুনি কোটর থেকে বেরিয়ে পড়বে। পরক্ষণেই অনু চোখ মুখ শক্ত করে রিহানকে বলে, তোর কি মাথা খারাপ? কি বলছিস এসব? রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যেটা সত্যি সেটাই বলছি। আমি যেহেতু একটা ছেলে, তাই অন্য কোনো ছেলে তোর দিকে কোন নজরে তাকায় তা আমি বেশ বুঝতে পারি। সেই প্রথম দিন দেখেই আরব স্যার তোর প্রেমে পড়ে গিয়েছিল। তা স্যারের চাহানি দেখেই আমি বুঝতে পেরেছিলাম। তারপর কবে 100% শিওর হলাম জানিস? যেদিন স্যার কিছু লোক পাঠায় আমাকে ভয় দেখানোর জন্য। আমাকে যারা মেরেছিল তারা যে স্যারের লোক সেটা আমি প্রথমে বুঝে যাই। আর স্যার ওদের পাঠিয়েছিল আমাকে শুধু একটু ধমকিয়ে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি ইচ্ছে করে ওদের সাথে মারপিট করি। অবশ্য সেটারও একটা কারণ আছে, সেটা পরে বলছি। আগে বলি ওই লোকগুলো যে স্যার পাঠিয়েছে সেটা কি করে বললাম। তো সেদিন যে আমি তোকে সিঁড়ির সামনে পথ আটকে যে কথাগুলো বলি, সেই সবগুলো কথাই শুধুমাত্র স্যারকে শোনানোর জন্য বলি। আমি আগে থেকে দেখেছিলাম স্যার এদিক দিয়ে আসছে, তাই ইচ্ছে করে স্যারকে শুনিয়ে শুনিয়ে তোকে ওই কথাগুলো বলেছিলাম। শুধু স্যারের রিয়াকশনটা দেখার জন্য, স্যার যে তোকে ভালোবাসে সেটা শিওর হওয়ার জন্য। আর আমার সেই আইডিয়াটা কাজও করে। স্যার যে তোকে ভালোবাসে এটা আমি 100-200% শিওর। আর এখন কথা হলো, আমি তাহলে সেদিন ইচ্ছে করে কেন মার খেতে গেলাম? আসলে আমি ভেবেছিলাম তিহা আমাকে অসুস্থ জর্জরিত হয়ে হাসপাতালে পড়ে থাকতে দেখে দুঃখে কষ্টে সে ভালোবাসার কথাটা আমাকে বলে দিবে। কিন্তু তোর ওই পেতনি বান্ধবীটার জন্য আমি হুতাই কেলানিটা খেলাম, কোনো লাভ হয়নি। এত কষ্ট করে ওর মুখ থেকে কিছুই বলাতে পারিনি। তুই ওকে রাগানোর জন্য ইচ্ছে করে ওর সামনে তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলি। আর এই হলো পুরো ঘটনা। তো এবার বুঝলি তো পুরো ব্যাপারটা? অনু ভ্রু কুঁচকে রিহানের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে তার অবাধ বিস্ময়। রিহানের বলা কথাগুলোকে তার ব্রেন এখনো বিশ্লেষণ করছে। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে অনু বলে, তোর পুরো কথাই আমার মাথার উপর দিয়ে গিয়েছে, কিছু বুঝিনি আমি। অনুর কথা শুনে রিহানের এখন ভীষণ রাগ হচ্ছে। সারারাত রামায়ণ পড়ে সকালে উঠে জিজ্ঞেস করে সীতা কার বাপ। অনুর অবস্থানটাও এখন সেইটাই। রিহান দাঁতে দাঁত চেপে বলে, কেন বুঝতে পারিসনি? আমি কি জাপানি ভাষায় কথা বলেছিলাম এতক্ষণ যে বুঝতে পারিসনি? আমি বলেছি যে আরব স্যার তোকে ভালোবাসি, আর আমি ভালোবাসি তিহাকে। কি? পেছন থেকে কারো চিৎকারে পেছন ফিরে তাকায় অনু আর রিহান। পেছনে তাকিয়ে দেখে তিহা আর রুহি চোখ বড় বড় করে তাদের দিকেই তাকিয়ে আছে। তিহাকে দেখা মাত্রই রিহান বলে ওঠে, যা শুনে নিল সব। রুমি আর তিহা দৌড়ে এসে দুটো চেয়ার টেনে তাদের দুপাশে বসে পড়ে। তারপর অবাক চোখে একবার রিহানকে আর একবার অনুকে দেখে বলে, কি বলছিলি তোরা? বলেছিলাম যে আরব স্যার অনুকে ভালোবাসে, আর আমি তিহাকে ভালোবাসি। রিহানের এমন সোজাসাপটা কথা শুনে তিহা আর রুমি অবাকে চরম সীমায় পৌঁছে যায়। তিহা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বারবার ওর কানে বাজতেছে আমি তিহাকে ভালোবাসি। রুমি এবার ঘাড় ঘুরিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, অনু বান্ধবী, এসব কি? রিহান এসব কি বলে? আসলেই আরফ স্যার তোকে লাভ করে? অনু খেপে গিয়ে বলে, তোর কানে তো শুধু এটাই গেছে। রিহান যে আরো একটা কথা বলেছে সেটা তো শুনিসনি? অনুর কথায় রুমি দাঁত কেলিয়ে বলে, না, সেটাও শুনেছি রিহান যে তিহাকে ভালোবাসে। আহা, সব দিকে তো দেখি ভালোবাসার ছড়াছড়ি। তিহা আর রিহান মিলে হয় তিহান, অনু আর আরাফ মিলে হয় অনুরাফ। উফ, দেখছিস দোস্ত, তোদের কাপল নেমগুলো কি সুন্দর মিলেছে। রুমি আর ফাহাদ হয় রুহাদ, এটাও সুন্দর মিলেছে। দাঁত চেপে বলে অনু। অনুর কথা শুনে রুমি ভ্রু কুঁচকে বলে, না, অতটা মিলেনি। আচ্ছা, এসব বাদ দিয়ে আসল কথা বল, তোর আর আরফ স্যারের মধ্যে কি চলে? রুমির কথা শুনে অনু রাগে কিছু বলতে যাবে তার আগেই রিহান বলে ওঠে, আরে রোমো, আমাদের আরব স্যার অনুকে ভালোবাসে, কিন্তু এই কথা তো অনু কোনোভাবেই ফিলিপ করছে না। কিন্তু তুই কি করে বুঝলি? ভ্রু কুঁচকে বলে ওঠে তিহা, তুই যে আমাকে ভালোবাসিস সেটা যেভাবে বুঝছি
এটাও ঠিক সেভাবে বুঝেছি। রিহানের কথায় তিহা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। অনু ক্ষুব্ধ দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে বলে, দেখ, তোরা ভুল ভাবছিস। আরাফসা কোন দুঃখে আমায় ভালোবাসতে যাবে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে যে উনি আমার প্রেমে পড়বে? আমি জানি উনি আমায় ভালোবাসে না, তাই এসব আজাইরা কথা বলা বন্ধ কর। এইটুকু বলে থেমে যায় অনু। তারপর কিছু একটা ভেবে সে তার প্রতিফলন, তার চোখে মুখে খুশির আভা দেখা যায়। তবে সেটা সে ইগনোর করে তাদের উদ্দেশ্যে বলে, প্রথম ক্লাসটা মিস গেছে এই রিহানের সব ফালতু কথা শুনে, আর এখন এখানে বসে থাকলে পরের ক্লাসটাও মিস যাবে। আমি ক্লাসে গেলাম, তোরাও আয়। কথাটা বলে অনু সেখান থেকে চলে যায়। অনু চলে যেতেই তিহা বলে ওঠে, ইস, আজ যদি অনুর জায়গায় আমি থাকতাম তাহলে আমি তো খুশিতে আত্মহত্যা করতাম। তারপর আমি তোকে কবর থেকে তুলে এনে ইচ্ছে মতো থাপড়াইতাম। রিহানের রাগী কণ্ঠের কথা শুনে তিহা চুপসে যায়। পরক্ষণেই সে যখন ভাবে রিহানও তাকে ভালোবাসে, তখন সে আলতো চোখে একবার রিহানের দিকে তাকিয়ে সেখান থেকে রুমিকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে আসে। রিহানও তাদের পেছন পেছন ক্লাসে যায়।